আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে ১৯ জন সদস্য। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কেমন হলো, যাদের নাম দেখলাম তাদেরকে মিলিয়ে কেমন হলো, এই প্রশ্নটা আমাকে গত রাত থেকে বেশ কয়েকজন করেছেন এবং আমি কি জবাব দেব। কারণ এদের সম্পর্কে আমার ধারণা কতটুকু আছে, যে রাষ্ট্র পরিচালনায় এদের কি অভিজ্ঞতা আছে, অতীতে কখনো করেছে কিনা, ভালো মন্দ বিচারটা তো সেই আলোকেই করা উচিত। তো সেই আলোকটাই তো আমার কাছে নাই। এদের আমি কি বলবো, ব্যক্তি হিসাবে কেমন সেটা হয়তো বলতে পারি। একজন ভালো ব্যক্তি যে ভালো মন্ত্রী হবেন তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? কাজে ওনারা তো মন্ত্রিত্বের দায়িত্বে যাচ্ছেন। যখন আমার কাছে জিজ্ঞাসা করা হয় এরা কেমন, মানে ভালো কি মন্দ, তার মানে কি এরা রাষ্ট্র পরিচালনায় ভালো হবেন কি মন্দ হবেন, সেই প্রশ্নটাই কিন্তু করা হয়। সেই প্রশ্নের জবাব দেওয়া খুবই কঠিন। মানুষ হিসেবে কেমন, অথবা যে যে পেশায় আছেন সেই পেশায় তারা কেমন করছেন সেটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে। এবং সেই আলোচনায় কিন্তু ভালো মন্দ দুটোই আছে। যোগ্যতার প্রশ্ন কি হতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আবার কেউ কেউ আছেন এখানে যাদেরকে আমি চিনি না, মানে যাদের সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, তাদের কর্মক্ষেত্রে তারা কেমন ছিলেন আমি জানি না। অচেনা লোক এখানে অনেক এসেছে, বেশ কয়েকজন। তো তাদের সম্পর্কে ভালো বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ যাকে আপনি চিনেন না তার সম্বন্ধে আপনি মন্দ বলবেন কি করে, সমালোচনা করবেন কি করে, অথবা ভালোই বা বলবেন কি করে। তারপরেও ভালোই বলতে হবে, যেহেতু তাকে চিনি না। ওই যে আমাদের এখানে একটা প্রবাদ আছে, কিন্তু একটা কথা বলা হয়ে থাকে, সেটা হলো যে একটা মানুষ কতটা ভালো সেটা নির্ভর করে তার সম্পর্কে আপনি কত কম জানেন তার উপর। যার সম্বন্ধে আপনি কিছুই জানেন না সে অনেক ভালো। তো এরকম এরকম অনেক ভালো বেশ কয়েকজন আছে। সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা হচ্ছে যখন তারা কাজটা শুরু করবে, যেমন ধরুন আজকে থেকে তারা কাজ শুরু করবে, এই কাজ শুরুর পর থেকে তাদের কর্মকাণ্ড নিয়ে তার ভালো মন্দ বিচার হতে থাকবে। এবং এই সরকারের কাছে আমার আপনার পুরো দেশের কিন্তু কিছু প্রত্যাশা আছে। এই প্রত্যাশাটুকু কতটুকু মিটলো কতটুকু মিটলো না সেটা নিয়ে কিন্তু আলোচনা হতে থাকবে। এই আলোচনার প্রেক্ষিতে মানুষ সিদ্ধান্তে পৌঁছবে কে ভালো কে মন্দ, কে যোগ্য কে অযোগ্য। এবং সেই প্রত্যাশাগুলি কি, আমি বরঞ্চ এই প্রত্যাশাগুলির কথা একটু বলি, তাতে হয়তো আমাদের উপদেষ্টা যারা আছেন অথবা মন্ত্রী যারা আছেন তারা হয়তো সতর্ক হতে পারবেন। এখন এই প্রত্যাশাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আমার প্রত্যাশা আর আপনার প্রত্যাশা মিলবে না ভাই। আপনি একভাবে ভাবেন, আমি আরেকভাবে ভাবি। আপনার এই মুহূর্তে যে সমস্যাটা নিয়ে সবচেয়ে যন্ত্রণায় আছেন সেটা আপনার প্রত্যাশা, আর আমার হলো আরেকটা প্রত্যাশা। এটাও ম্যান টু ম্যান ভ্যারি করবে। তারপরেও আমি আমার প্রত্যাশাগুলো একটু বলতে চাই। প্রত্যাশা হলো আবার দু ধরনের। এক ধরনের হলো আশু প্রত্যাশা, মানে তাৎক্ষণিক স্বল্প মেয়াদী, এখনই করতে হবে। আরেকটা হলো দীর্ঘমেয়াদী। আশু প্রত্যাশাগুলি কি? আমার আশু প্রত্যাশার মধ্যে এক নম্বর প্রত্যাশা হলো আজকে যেটা করতে হবে সেটা হলো দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে, দেশে অরাজকতা থামাতে হবে, রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করার যে কর্মকাণ্ড ধ্বংসযজ্ঞ গত কয়েকদিন চলেছে থামাতে হবে। এটা হলো আশু প্রত্যাশা। আর সেই সঙ্গে আশু প্রত্যাশা হলো এই আন্দোলনে যারা মারা গেছেন তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। যাদের গণকবর দেওয়া হয়েছে তাদের লাশ তুলে তাদের ডিএনএ টেস্ট করে বলতে হবে এখানে কার কার লাশ আছে। তাদের পরিবারকে জানাতে হবে এটা আপনার সন্তান। এবং যারা মারা গেছেন তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবারকে একটা সারা জীবনের জন্য একটা ভাতা দিতে হবে প্রতি মাসে, যাতে এই সন্তান তার জন্য যে ইনকামটা করতো সেটা যেন তারা পেয়ে যায়। দ্বিতীয় হলো এই হত্যাকাণ্ডগুলোর জন্য এবং সমস্ত হত্যাকাণ্ডের জন্য, সমস্ত অরাজকতার জন্য যারা দায়ী তাদেরকে বিচার করতে হবে। এবং এটা বিচার করা আমি মনে করি সম্ভব। যে গুলি করেছে তার বিচার করতে হবে, যার আদেশে গুলি করেছে তার বিচার করতে হবে, অথবা যার নীতি নির্ধারণী সিদ্ধান্তের কারণে গুলিটা হয়েছে তারও বিচার করতে হবে। যারা আহত হয়েছে আন্দোলনে তাদেরকে সুচিকিৎসা করতে হবে এবং আহতের মাত্রাকে মাথায় রেখে, মনে করেন এমন আহত হয়েছে সে আর কাজেই যেতে পারলো না, দুটো চোখ নষ্ট হয়ে গেছে এরকম, তো এই মাত্রাকে বিচার করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি মনে করি এগুলো হলো আশু দায়িত্ব।
আর দীর্ঘমেয়াদী যে দায়িত্বটা, মানে যেটা নাকি মূল দায়িত্ব আমি মনে করি, সেটা হলো আগামীতে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, আমি সবসময় বলবো যে এই দেশ কিন্তু চালাবে জনগণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিরা। এবং ডক্টর ইউনূস সহ এখন যারা আছেন এরা কেউ জনগণ কর্তৃক নির্বাচিত নয়, এরা সিলেক্টেড লোক। কাজে আপনি যদি মনে করেন আপনি দীর্ঘমেয়াদে দেশ শাসন করার জন্য দায়িত্ব পেয়েছেন, তাহলে ভুল করবেন। সে দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাতে নাকি একটা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে তৈরি হয়, মানুষ যাতে তার ভোটাধিকারটা ঠিকভাবে দিতে পারে, তা প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থাটা তৈরি করা। আর এমন একটা সিস্টেম তৈরি করা যে সিস্টেম থাকলে পর এদেশে আবার একজন স্বৈরাচার তৈরি না হতে পারে, আবার যেন এদেশে ফ্যাসিবাদ কায়েম না হতে পারে, সেই কাজগুলো করা। নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হবে এবং এমন একটা পদ্ধতি তৈরি করতে হবে যাতে নাকি একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত না হয়, তার জন্য একজন ব্যক্তি দিনের পর দিন যেন ক্ষমতায় না থাকতে পারে, একটা সীমারেখা টানতে হবে। এই বিষয়গুলো হলো প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমি মনে করি জরুরি। এই জরুরি কাজগুলো যতটুকু সময় লাগে, যতটা কম সময় সম্ভব, সেইগুলো এই সরকারকে করতে হবে। সরকার করতে পারবে কি পারবে না, এর উপর ডিপেন্ড করবে তাদের সাফল্য এবং তাদের ব্যর্থতা। আরেকটা কথা বলি, যা কিছুই হোক, যদি আপনি না পারেন, কোনো একটা ক্ষেত্রে ব্যর্থ হন, সমস্ত দায় দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। উনি পরে বলবেন যে না ভাই, আমি তো অমুক উপদেষ্টাকে তো আমি নেইনি, আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কথা শুনতে আমরা রাজি নেই। এই 16 জন, আপনি সহ 17 জন, এই 17 জনের প্রত্যেকের কর্মকাণ্ডের দায় দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন যে অমুক এক্স অথবা ওয়াই সে ঠিকভাবে কাজটা করতে পারছে না, তাকে সরিয়ে দেবেন। কিন্তু তার দায়িত্বকে তার দায়িত্ব হিসেবে বিবেচনা করে আপনি পার পাওয়ার চেষ্টা করবেন, ভাই, সেটা হবে না। দিস ইজ ইয়োর টিম, এটা আপনার টিম। একটা কথা মনে রাখবেন, পিকনিক করতে আসেন নাই, দেশ চালাতে আসছেন। এই কথাটা মাথায় রাখতে হবে। ব্যাংক চালাতে আসেন নাই, দেশ চালাতে আসছেন। দেশের অনেক রকম সমস্যা থাকে, অনেক রকম সুবিধা থাকে, আর দেশের মানুষের অনেক বড় প্রত্যাশা থাকে। মাথায় রাখবেন, আপনাদের কিন্তু হানিমুনের জন্য খুব বেশি সময় দেওয়া হবে না, হানিমুন পিরিয়ড খুব লম্বা হবে না। কয়েকদিন যাক, তারপরে বুঝতে পারবেন যে মানুষ তার হিসাবগুলো কিভাবে চুকিয়ে নেয়, হিসাবগুলো মিটিয়ে নেয়, মানুষ সেটা নিয়ে নিবে আপনাদের কাছ থেকে। কাজে আমি বলবো, একটা বড় বিপ্লবের মাধ্যমে, একটা বড় আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারকে আমরা বিদায় করতে পেরেছি। আমরা আরেকটা স্বৈরাচার অথবা চেপে বসা কাউকে চাই না। কালকে দেখলাম যখন নাকি দরবার হলে যখন বঙ্গভবনে শপথ হচ্ছে, সেই শপথ উপলক্ষে 1 ঘন্টা আগে থেকে রাস্তার ভিআইপি যে রোড আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন বন্ধ করে দেওয়া হয়েছিল? আন্দোলন তো আমরা ভিআইপি তৈরি করার জন্য করিনি। আমন্ত্রিত অতিথিরা যার যার দায়িত্বে আসবেন। আপনারা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে অতটা সময় শপথ গ্রহণ হবে। যদি 8টার সময় কেউ উত্তরা থাকে, সে 2 ঘন্টা 1 ঘন্টা আগে রওনা হবে। কেন রাস্তা বন্ধ করতে হবে? আমরা ভিআইপি চাই না ভাই, আমরা নাগরিক চাই, একজন সাধারণ নাগরিক চাই। আপনারা যদি এখনই মনে করেন যে আপনি ভিআইপি হয়ে গেছেন এই 17 জন, নো, ভুল করছেন। নিজেদেরকে ভিআইপি ভাববেন না প্লিজ, সাধারণ মানুষ ভাবুন। সাধারণ মানুষের মতো করে চলুন, সাধারণ মানুষ হৃদয়ে আপনাকে জায়গা দেবে। আর না হলে মানুষের গালাগালি শুনতে বেশিক্ষণ সময় লাগবে না। অনন্তকাল কোনো সুযোগ সুবিধা পেয়ে যান নাই। ব্যক্তি ধরে ধরে আলোচনা করতে পারতাম, আর কদিন পরে হয়তো করব, কিন্তু এটা হলো মোটা দাগে আলোচনা। এইটুকু করতে পারলে আমরা খুশি হব। আরেকটা কথা, শেষ কথা বলে দিই। দেখুন, আমি বরাবর যে কথাটা বলে আসছি, আমরা একটা বিভক্ত জাতি চাই না। আওয়ামী লীগের সময় দেখেছি বিএনপিকে বাতিল করে দেওয়ার একটা প্রবণতা। তুমি বিএনপি করো, তোমাকে আমি ধ্বংস করে দেবো, এই যে প্রবণতা, আমরা বিরক্ত হয়েছি। আবার বিএনপির সময় দেখেছি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্রবণতা। এটাও আমরা পছন্দ করি না। আমরা মনে করি
আমি বলবো, আমি এটা দায়িত্ব নিয়ে বলবো, গত কয়েক বছরে, গত কয়েক দশকে আর কি, আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই দেশটাকে বিভক্ত করার চেষ্টা করেছেন। যে তুমি আওয়ামী লীগ, আমি বিএনপি, অতএব তোমার সঙ্গে আমার কোনো মিল নাই। বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। ডক্টর ইউনূস এবং তার এই অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা দায়িত্ব হবে সকল দলকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আজকে আওয়ামী লীগের পতন হয়েছে, তার মানে আওয়ামী লীগ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় নাই। দেশে আওয়ামী লীগের বহু সমর্থক আছেন, বহু কর্মী আছেন। আমি অনেক সমর্থক কর্মী, নিবেদিত প্রাণ কর্মীকে দেখেছি যারা আফসোস করেছেন শেখ হাসিনার আচরণ দেখে, যে শেখ হাসিনার আচরণটা ঠিক করছেন না, কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগ ছাড়েননি। এরকম বিএনপিরও আছে। কাজেই সকল দলকে নিয়ে কাজটা করতে হবে, যেটা প্রথম দিনে আমি অনুপস্থিত দেখেছি। প্রিয় দর্শক, আপনারা হয়তো বলবেন শুরুর দিনই সমালোচনা শুরু করলাম কেন? সমালোচনা করলে শুরুর থেকে করতে হবে, ভুলটা ধরিয়ে দিতে হবে। আমি ওনাদের খুঁজে চাচ্ছি না, আমি চাচ্ছি ওনারা এই জিনিসগুলো থেকে শিক্ষা নিন, মানুষের পালসকে বোঝার চেষ্টা করুন। যখন মানুষের পালসকে আপনি বুঝতে পারবেন, তখনই আপনি একটা গণমুখী অথবা জনগণের চিন্তার প্রতিফলন আপনার কাজের মাধ্যমে বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।